নির্জন পথে পেছনে ডাকলো কি অদৃশ্যকে বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না ঝমঝম কেঁপে ওঠে অন্তর গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর আলোর মুখোশে খুনে করছে কি পাশে ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা আচ্ছা রহস্যে খেলে কুয়াশা কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। খুবই বিরক্তি নিয়ে নাসরিন চুল আঁচড়াচ্ছেন। গত 7 মাসে উনি বাসা থেকে কোথাও বের হননি। নাসরিনের অ্যাজমা আছে, সবসময় খাটের পাশে এবং পার্সে ইনহেলার রাখেন। করোনা আসার পর তো উনি বারান্দাও যেতেন না। যে মহিলা সারাটা বিকেল কাটতো বারান্দায়, কোভিড-19-এর ভয়ে সেও গৃহবন্দী হয়ে গেল। পরে অবশ্য আস্তে আস্তে ভয়টা একটু কমেছে, কিন্তু আজ ভীষণ ভয় লাগছে। আজ নাসরিন হসপিটালে একজনকে দেখতে যাচ্ছে। ওনার সঙ্গে পারিবারিক একটা সখ্যতা আছে। ওই ভদ্রমহিলার ভাইয়ের বাসায় নাসরিনের বড় ছেলে বাইরে থেকে পড়াশোনা করার সময় ছিল কিছুদিন। পেইং গেস্ট ছিল অবশ্য, সেসব চুকে বুকে গেছে। এখন ছেলেই বিদেশে বাড়ি কিনেছে, কিন্তু পুরনো সম্পর্কের সুতোয় এখনো গিটটা রয়ে গেছে। কাজে মন না চাইলেও অসুস্থ ভদ্রমহিলাকে দেখতে হসপিটালে যেতেই হচ্ছে। হসপিটালগুলোতে নাকি করোনা রোগীর উপচে পড়া ভিড়, এমনটাই শুনেছেন নাসরিন। ইস, না গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু সময় কখনো কখনো এত নির্দয় কেন হয় কে জানে। নাসরিন তার ব্যক্তিগত আয়া সাথী আর ড্রাইভার সবুজকে নিয়ে বের হলো। হাতে গ্লাভস, ডাবল মাস্ক, মাথায় ক্যাপ, ব্যাগে স্যানিটাইজার, টিস্যু, সব প্রয়োজনের চেয়েও অতিরিক্ত জিনিস। তবুও অতিরিক্ত ভয়টা কমছে না। পাখি পড়ার মতো গাড়িতে বসে সাথীকে বোঝাচ্ছে হসপিটালে কিভাবে সেফটি মেনটেন করতে হবে। কি কি বলেছি মনে আছে তো সব? যে মনে আছে, লিফটের বুতামে হাত দেওয়ান যাইব না, বুতামের উপরে টিস্যু দিয়ে হেয়ার পর চাপ দিব, আর ভিতরে ঢুইকাই হাত ভালোভাবে স্যানিটাইজ করব। প্রথমে লিফটের বোতামে চলে গেলি, এতক্ষণ কি বক বক করলাম তাহলে? বলেছিলাম না হসপিটালে ঢোকার মুখে জীবাণুমুক্ত হওয়ার টানেল থাকবে, ওখান থেকে বেরিয়ে আগে সাবান দিয়ে 20 সেকেন্ড ভালোভাবে হাত ধুতে হবে, সেটা ভুলে গেছিস? এ আল্লাহ, না না, হেইটা তো মুখস্থ, হেইটা তো হাসপাতালের তাগো হিসাব। আমি আমরার বিষয়টা কইতেছি আর কি। হয়েছে, বুঝতে পারছি। তুই চট করে লিফটে উঠে যাবি না, যে লিফটে লোকজন কম থাকবে সেটাতে উঠবি, মনে থাকবে? আপনি অত চিন্তা করেন না তো। আমরা যে কয়টা দুপুরবেলা যাইতাছি, এই সময় সবাই খাইতে যায়, লিফটে একেবারে খালি পাইবেন। টুপ করে যামুগা আর টুপ করে আয়া পড়মু। আচ্ছা সবুজ, তুই গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হবি না কিন্তু। হাসপাতাল মানেই জীবাণুর ছড়াছড়ি। এই তো চলে এসেছি। ও বাবা, ঢোকার মুখেই দেখছি ইমার্জেন্সি কোভিড-19 টেস্ট। ওই যে লাল হলুদ আর সবুজ রং দিয়ে ভাগ ভাগ করা, আম্মা দেখছেন? এ হে, একেরে করুণার ঘাটিতে ইয়া পড়ছি। এর এই কয় কফাল, এত সাবধানে থাইকা এখন নিজেরা ইচ্ছা করে বাঘের খাঁচাত পাও দিছি। ও মাবুদ, রক্ষা কইরো। এই চুপ, কত কম বলবি তুই? গরিবের তো কথাটাই সম্বল আম্মা। আবার মুখ বন্ধ, একদম তালা। সবুজ ভাই, গাড়িতে কইলাম নিচে পাও দিবি না, ম্যাডামের নির্দেশ। এক্সকিউজ মি, আমরা আইসিইউ পেশেন্ট মনোয়ার আহমেদের সঙ্গে দেখা করতে এসেছি। মানে আজই ওনাকে বেডে দেওয়ার কথা। কোন দিকে যাব? ম্যাম, আপনি আমাদের 2 নম্বর বিল্ডিংয়ে চলে যান। এই যে এই দিক দিয়ে বেরিয়ে হাতের বাম দিকে গেলে লিফট, আর হচ্ছে লিফটের 4। 1 মিনিট, হ্যাঁ, আর বেড নাম্বার 7-এ পেশেন্ট মনোয়ারা আছেন। থ্যাংক ইউ। এই যে আম্মা 2 নম্বর বিল্ডিং, আসেন। ইসিরে, 2টা লিফট ডিসাইডা গেল গা, একটুর জন্য ধরতে পারলাম না। তুই এত অস্থির হচ্ছিস কেন? অস্থির না আম্মা, আল্লাহ আল্লাহ করতেছি যেন লিফট ফাঁকা পাই।
আমি ভিতরে ঢুইকাই স্যানিটাইজ স্প্রে কইরা দিমু, এরপর আপনি ঢুকবেন। সেটা ডিপেন্ড করছে লিফট ফাঁকা পাওয়া না পাওয়ার উপর। লোকজনের চোখে মুখে আবার স্যানিটাইজার স্প্রে করে দিস না। ওই দেখেন ডান দিকে লিফটটা একেবারে খালি। তাড়াতাড়ি আসেন আম্মা, তাড়াতাড়ি আসেন। ও মা, এ কি, লিফটটা বন্ধ হয়ে গেল কে? আম্মা, আম্মা, ও মাবুদ, এ লিফট কি নষ্ট নি? এমন কাঁপতেছে কে? হায় হায়, ও মাবুদ, আমি তো কাজ করতেছে না। অহন লিফট থেকে বাইরে মুখ কেমনে? দম আটকে মরে যাবো তো। ও আল্লাহ, আমার মরণ কি তুমি আমার লিফটের ভিতরে থুইছো? আম্মা, ও আম্মা, কি আশ্চর্য, এই লিফটটা তো মনে হচ্ছে কোনোভাবে আটকে গেছে। কি করি এখন? এই যে হ্যালো ভাই, দেখুন না, এই লিফটটা মনে হচ্ছে আটকে গেছে। আপনি কি হসপিটালের কেউ? যে না, আমি হাসপাতালের কেউ না। আপনি সামনের রিসিপশনে কথা কন খালাম্মা। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। এত বড় একটা হাসপাতাল, অথচ লিফট ব্যান নেই। মেয়েটার যদি কিছু হয়ে যায়, হাসপাতাল তো শুনি সব সময় লোকজন থাকে, অথচ আজ একেবারে জনশূন্য। হ্যাঁ, রিসিপশনেই যাই। এক্সকিউজ মি ম্যাম, আপনাদের 2 নম্বর বিল্ডিংয়ের ডান পাশের লিফটটা হঠাৎ আটকে গেছে। প্লিজ হসপিটালের কর্তৃপক্ষকে জানান এক্ষুনি। ওর ভিতরে আমার কাজের মেয়েটা রয়েছে। কি বলছেন? ওই লিফট তো নষ্ট আর সব সময় বন্ধ থাকে। ওর মধ্যে আপনার লোক কিভাবে ঢুকলো? আপনাদের নষ্ট লিফট কীভাবে জীবন পেল সেটা ব্যাখ্যা দেওয়ার সময় এখন নয়। আপনি হসপিটাল কর্তৃপক্ষকে জানান প্লিজ। কোনো দুর্ঘটনা ঘটার আগে পদক্ষেপ নিন। হ্যাঁ, আমি জানাচ্ছি। এই রশিদ, 106 নম্বর রুমে এক্ষুনি যাও। আমি ফোন করে বলে দিচ্ছি 2 নম্বর বিল্ডিংয়ের ডান পাশের নষ্ট লিফটের ভিতরে একজন আটকে গেছে। জলদি যাও। হসপিটালের এসব দুর্ঘটনা এড়ানোর জন্য আপনাদের সার্বক্ষণিক লোক থাকে তো? ম্যাম, আমি ভাবছি যে লিফটটা এতদিন ধরে নষ্ট, বন্ধ হয়ে পড়ে আছে, সেটা কেন চালু হবে? সেটা তো আমার জানার কথা নয়। তাছাড়া আমি লিফটের মিস্ত্রিও নই। আর আপনারা এবার কেমন হাসপাতাল চালান? এতদিন ধরে একটা লিফট নষ্ট হয়ে পড়ে আছে, অথচ কারো কোনো হেলদোল নেই। তাছাড়া লিফটের গায়ে একটা লিফলেট তো লাগিয়ে রাখতে পারতেন, অথবা লাল স্কচ টেপ দিয়ে ক্রস চিহ্ন। ইরেসপন্সিবলের দল সব। এই জন্যই এই জাতির উন্নতি হলো না। আসলে ওই লিফটটা শুধু ডাক্তারদের ব্যবহার করার জন্য ছিল। তারপর একদিন ওই তো শাহিন ম্যাম, আপনি টেনশন করবেন না, এক্ষুনি ব্যবস্থা হয়ে যাবে। আমাদের লোক চলে এসছে। ভালোই ভালোই মেয়েটাকে ফেরত পেলেই রক্ষা। যদি কোনো অঘটন ঘটে আমি আইনি পথে ব্যবস্থা নেব, জানিয়ে দেবেন আপনাদের কর্তৃপক্ষকে। কিচ্ছু হবে না ম্যাম, আপনি শান্ত হন। আপনি এই চেয়ারটাতে বসুন। ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটে গেল যে নাসরিন ঠিক বুঝতে পারল না কি হলো ব্যাপারটা। মানুষ যেটা স্বপ্নেও ভাবে না, সেটা ঘটলে মানুষ খুব জোরে ধাক্কা খায়। নাসরিনেরও তাই হলো। করোনার ভয় এতটাই মশগুল ছিল যে তার চেয়েও ভয়ানক আরেক বিস্ময়কর ঘটনা চোখের সামনে চলে এলো। একেই তাহলে নিয়তি বলে। প্রায় আধ ঘন্টা চেষ্টা চরিত্র করে সাথীকে বন্ধ লিফট থেকে উদ্ধার করা হলো। বেচারি ঘেমে টেমে অস্থির, চোখ দুটো বড় বড় হয়ে যেন ঠেলে বেরিয়ে আসতে চাচ্ছে। আর কিছুক্ষণ ভেতরে থাকলেও মারাই যেত। রীতিমতন অক্সিজেন কমে গেছিল শরীরে। মানুষ যদি কোনো বন্ধ পরিবেশে আটকে যায়, তখন এতটা অস্থির হয়ে পড়ে, সেই মুহূর্তে তার ব্রেন আরও উত্তেজিত হয়ে যায় এবং শরীরে অক্সিজেন কমতে থাকে। অথচ যদি একটুখানি শান্ত থাকে, তাহলে বিষয়টার মোকাবেলা করা সম্ভব হয়। তাহলে মানুষের বডি ও ব্রেন অনেকক্ষণ সময় পায়। যাকে এসব বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আর সাথীর পক্ষে মানা সম্ভব নয়। শুধু সাথী কেন, এমন আকস্মিক ঘটনায় অনেক বেশি সচেতন মানুষেরও ভয়ে ভুল হয়। কি রে সাথী, এখন জ্বর কত? মেলা জ্বর আম্মা, খই ফুটতে যাইব এমন তাপ। 103-4 ওইব মনে হয়। মেপেছিস? না মেপে আন্দাজে বললেই হলো। থার্মোমিটারটা দে দেখি। আম্মা, আপনি কাছে আইসেন না। হাসপাতাল থেকে আইসা জ্বর বানাইছি। যদি করোনা হয় আমার একলাই হোক। আরে না না, তুই বললি না প্রচন্ড ভয় পেয়েছিস, ভয়ে জ্বরটা এসেছে। যে জিনিস দেখছি ওই বন্ধ লিফটে, আপনি হইলে ভয়ে এক সিগারে শেষ হয়ে যাইতেন। কি দেখেছিস সেটা তো বলছিস না, তোর তো সব কিছুতেই বাড়িয়ে বলার অভ্যাস। আম্মা গো, মরা লাশ দেখছি, পচা ফুলা গন্ধ। আজকা লিফটের কাঁপানি বন্ধ হইয়া গেল। এরপর আমি দেখি একটা লাশ বইয়ে রইছে,
লাশের টলি ঠেলনের লাইয়া মুখোশ পরা, মানে ওই ডাক্তারি মাস্ক পরা আর কি, ওই রকম একটা নার্স। দূর বোকা, বন্ধ লিফটের নার্স লাশ নিয়ে ঢুকবে কিভাবে? এই জন্যে কইতে চাইনি, জানি তো আপনি বিশ্বাস চাইবেন না, তো জিনিসটা আমি কিন্তু নিজের চোখে দেখছি। ভুল দেখেছিস, তুই ওই সময় ভয়ে ওইসব ভাবছিলি, তাই এমন মনে হচ্ছে। ওই সবই দেখেছিস হয়তো। ওই নষ্ট লিফটে কেউ ওঠে না, শুনলি না? তুই এমন ঝাঁপ দিয়ে ঢুকে পড়লি কেন কে জানে, আর এতদিনের নষ্ট লিফট খুলেই বা গেল কেন কে জানে। আমি কি আর ইচ্ছা করে চাপতেছি, আমার ওই জিনিসটাই চাপতে হয়েছে। খা দুপুরবেলায় একলা পাইয়া কায়দা কইরা লিফটে পড়ছে, ঘাটটা মটকায়া মাইরা তুই তো আমারে। বাপ মায়ের আর মুরব্বিগর দুয়া ছিল দেখা বাইচা গেছি গো আম্মা, জুমের হাত থেকে বাইচা ফিরছি। এই দেখেন শৈলে লুম্বা আর কাটতেছে। জ্বর তো বেশি না, 99 ডিগ্রি। আর বকবক করিস না, এত কথা বললে আবার জ্বর আসবে। আম্মা, আপনি এত ধমক দামক দেন, কিন্তু একটু অসুখ বিসুখ হইলে খুব যত্ন করেন, বারে বারে খবর লন। এই জন্যে আপনার লাগে আমার কইজা পুড়ে। আপনারে থুইয়া বাড়িত গিয়া একদিনও বেশি থাকতে পাই না। মায়ের শিকড় খুব পোক্ত জিনিস আম্মা, আমার দাদি কইতো। তোর সব ভালো জানিস তো, শুধু কথাটা যদি একটু কম বলতে পারতি। কি আর করা, সব ভালো তো আর একসঙ্গে হয় না, ওইটা খুব রেয়ার, বুঝলি? রেস্ট নে। বলতে গেলে সাথী মেয়েটা আছে বলেই নাসরিন কথা বলার আর এত কথা শোনার একটা লোক পেয়েছে। যতই ওকে ধমকাক না কেন, কথা কম বল, কথা কম বল। আসলে ও কথা বলা বন্ধ করে দিলে নাসরিনের বাড়ি ভুতুরে বাড়ির মতো শুনশান হয়ে থাকবে। নাসরিনের 2 ছেলে 2 মেয়ে সবাই দেশের বাইরে। নভেম্বর ডিসেম্বরের দিকে দল বেঁধে আসে, বাড়ি গম গম করে। আবার ওদের ছুটি ছাটা শেষ হতে হতেই নাসরিনের বাড়ির আনন্দ বিদেশে পাড়ি জমায়। তারপর আবার সেই রাঁধুনি, আয়া, ড্রাইভার, মালি এদের সঙ্গে নিয়ে অন্যরকম ব্যস্ত জীবনের ছাঁচে পড়ে নাসরিনের দিনগুলো কাটে। তাই এদের প্রতি খুব মায়া নাসরিনের। মানুষ যত নিচু পদে কাজ করুক না কেন, আমরা যদি মানুষকে মানুষ ভেবে সম্মান করি, তবে সেই সম্মানটা আমাদের দিকে ফিরে আসে। ছোটবেলা বাবা মা নাসরিনকে এই শিক্ষাটাই দিয়েছে যে সম্মানের সঙ্গে ক্ষমতার আপোষ থাকে, সেটা কখনোই সত্যিকার সম্মান নয়। ক্ষমতার অপব্যবহার নাসরিন শেখেনি, তাই নাসরিনকে এ বাড়ির সবাই এত ভালোবাসে। আর সাথে এ বাড়ির সবচেয়ে পুরনো মানুষ। এরপর 2 দিনের জ্বর সেরে সাথে একদম ঝরঝরে, কিন্তু ঠিক 1 সপ্তাহ বা 2-3 সপ্তাহ পরে ওইভাবে ক্যালেন্ডার দেখে নাসরিন সাথীকে নোটিস করেনি, কিন্তু একটা পরিবর্তন ঘটেছে মেয়েটার। পরিবর্তনটা যখন চোখে বাজছে, তখনই কি সবকিছু ঝাপসা হতে শুরু করলো। আম্মা, একটা গন্ধ পাইতেছেন? কিসের গন্ধ? কোনো গন্ধই লাগতেছে না আপনার নাকে? দেখ তো, রাঁধুনি রান্নাঘরে কিছু পোড়াচ্ছে নাকি, জলদি যা। পুরা তরকারির গন্ধ এটা না। তাহলে? ও গড, গতকাল না গেস্ট রুমের বড় আলমারির পেছনে সবুজ ইঁদুর মারার ওষুধ দিয়েছিল? নির্ঘাত কোনো ধেরে ইঁদুর মনে পড়ে আছে। যা দেখে আয়। আম্মা, ইন্দুর মারার গন্ধ এটা না, এটা অন্য গন্ধ আম্মা, একেবারে টাটকা মানুষ মরা গন্ধ। ঠিক মরা মানুষের শরীরের গন্ধ। কেউ মরবো, আইজি কেউ মরবো। একটা চটকানা দেবো ধরে। ফাইজলামি করিস? মরা মানুষের গন্ধ আবার কি? তুই কি দরবেশ ফকির হয়ে গেছিস যে মরা মানুষের গন্ধ পাচ্ছিস? আম্মা, আমি এখন মানুষ মরার গন্ধ পাই, কড়া গন্ধ। যা কাজ কর গিয়ে। ফার্দার এসব ফালতু কথা আমাকে বলতে আসবি না, আমি এসব একদম পছন্দ করি না। আপনার পছন্দ আর অপছন্দ মাইন না তো আর আজরাইল জান কবজ করবো না, হ্যার কাম হ্যাঁ করবই। এই তোর কি আবার জ্বর টর এসেছে নাকি? জ্বরের ঘুরে প্রলাপ বকছিস না তো? এই তো অক্ষুনি মরবো, অক্ষুনি কেউ মরবো। আমরার আশেপাশেরই কেউ মরবো মনে হইতেছে। মরণ গন্ধটা বুড়বুড় করে বাড়তেছে, বাতাসে ছড়াইয়া গেছে। আমি সত্যি কইতেছি, আমার কথা বিশ্বাস করেন আম্মা? যথেষ্ট হয়েছে, আর কোনো কথা নয়।
আম্মা আম্মা সারতলার নজরুল সাহেব মারা গেছেন। কি বলছিস? কিভাবে, কখন? আমগো লিফটে আটকা পড়ছিল। কি ভয়ানক কথা! লিফটে কেন উনি আটকা পড়বেন? আমাদের লিফট না জেনারেটরে চলে? অত সঠিক ঘটনা জানা নাই আম্মা। আমি এখন গেলাম, পরে যা বিস্তারিত জানবো না আপনারা জানাবো। কি আম্মা, আমার কথাটা সত্যি হইল তো? এই তুই এমন বেয়াদবের মতো হাসছিস কেন? মৃত্যু সংবাদ কি হাসির? সাথী, তুই পাগল হয়ে গেছিস। তোকে পাগলা গারদে পাঠাতে হবে দেখছি। এই যে আম্মা, গতকালের সুপার শপের বিলটা আমি কাগজে হাতেও লেখা দিছি। বিলের লেখা তো আবার পুরান হলে মুছা যায়। আর এই যে ধরেন আপনার বাকি 753 টাকা, 1 টাকা কম আছে। ওটা তোর কাছেই রাখ, আবার কিছু লাগলে নিয়ে আসিস। তা হ্যাঁ রে, টিনের সেই টুনা মাছটা পাসনি? তোকে কৌটা দেখিয়ে দিলাম। না গো আম্মা, অনেক খুঁজছি। এই করোনার জন্য ওই সব বিদেশি মাছ আইতে পারতেছে না। আর তোকে যে বলেছিলাম ব্রোকলি সবুজ দেখে আনবি, কি কিনে এনেছিস সেগুলো? সব কয়টা হলুদ হয়ে ফুল ফুটে কেমন দেখাচ্ছে। না, তুই বাজার করতে পারিস না একদম, শুধু গাড়িটাই ঠিকঠাক চালাতে শিখেছিস। আম্মা, কিছু বলবি? আবার টাকা ধার দিতে হবে? আগের 30,000 তো শোধ করতে পারলি না। বউ নেই, সংসার নেই, বাড়িতে টাকা পাঠাচ্ছিস না। তারপর তোর কিসের এত খরচ? বিড়ি সিগারেট খুব চলে তাই না? ওসব বাদ দে। আপনার টাকা আমি এক মুড়ে দিয়ে দিব, আর দিতে না পারলে বেতন থেকে প্রত্যেক মাসে কাইটা নিয়েন। এত বড় লোক মানুষ আপনারা, 30,000 টাকা পাইছে। আমি কি টাকা চেয়েছি তোর কাছে ফাজিল? কি বলবি বল? এমন মুখ ভরে আম্মা ডাকছিস, ব্যাপার কি? আম্মা, আপনি অভয় দিলে একটা কথা কইতে চাই। সবুজ, আমিও তো ভনিতে পছন্দ করি না, সোজা সাপটা কথা বল। আম্মা, কথাটা সাথীরে লইয়া। কথাটাই তো শুনতে চাচ্ছি। আম্মা, এই দিন মানে 4তলা নজরুল সাহেব মরার আগের রাইতে আমি হঠাৎ লিফটের ভিতরে সাথীরে বইয়া থাকতে দেখছি। কসম খোদার আম্মা, আমার এই 2টা চক্ষুর নজর যদি ঠিক থাকে, তো আমি যা দেখছি তা দেখলে কোনো বেড়ার সাহস নাই ওখানে কারা থাকার। কি? সাথী অত রাতে লিফটে বসে থাকবে কেন? আমার বাসার মেন দরজায় 3টা তালা দেয়া হয় এবং চাবি থাকে আমার বেডরুমের ড্রয়ারে। আম্মা, আমি নিজ চোখে দেখছি সাথী একটা লাশ লইয়া লিফটের ভিতরে বই আসিল। তা অত রাতে তুই কেন লিফটের সামনে অবতার হয়ে দাঁড়িয়েছিলি সেটা বলতো? সিকিউরিটি গার্ড কোথায় ছিল? পেশাব করতে উঠছিলাম গো আম্মা, একটা বিড়ি খাওয়ার জন্য হাঁটাহাঁটি করতেছিলাম। আজকা লিফটটা খুলে গেল, আর দেখি ও মাহমুদ, ও খোদা, সাদা কাপনে মুখ ঢাকা লম্বা একটা লাশ, লগে আমরা সাথী, গালে হাতিয়া বয়ে রয়েছে, চক্ষু লাল কিন্তু ভিজা। এত মারাত্মক ভয়ের দৃশ্য দেখেও তুই হার্ট ফিল না করে সাথীর চোখের লাল রং এমনকি গালে হাত দেওয়া পর্যন্ত স্পষ্ট দেখে ফেললি? কিভাবে সম্ভব? অন্য কেউ হলে তো চিৎকার করে অজ্ঞান হয়ে যেত। তা শুধু বিড়ি খাস নাকি গাঁজা টাজারও অভ্যাস আছে? মদ, গাঞ্জা, তামাক এসব আমি কে? আমরা 14 গোষ্ঠীতে কেউ ছুঁয়েও দেখে না আম্মা। আমি বদপুলাপানের সাথে মিশা সিগারেট ধরছি, তা সব সময় না উচিত। আম্মা, ওই জিনিস দেখার পরের দিনই কইলাম নজরুল সাহেব মরছিল। তোর যদি ঠিকঠাক আমার এখানে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে খবরদার বলে দিচ্ছি, ভবিষ্যতে এসব বাজে কথা আমাকে বলতে আসার আগে ভালোভাবে ভেবে বলবি, কারণ ওই দিনই তোর চাকরি নট, বুঝেছিস? যা, নিজে কোনো কাজ ঠিকঠাক করতে পারে না, আরেকজনের বিরুদ্ধে লাগাতে এসেছে। আম্মা, আপনি আমার ভুল বুঝতেছেন। কথাটা আমি আপনার ভালার লেগা, মানে আপনাকে খুব ভালোবাসি, ভালো জানি, তাই বলতে আসছিলাম। কিন্তু তোদের কি মনে হয় আমি এতটাই অবুঝ, ঘাস খাই? আমার বয়সের একটা অভিজ্ঞতা আছে, বুঝলি? একজন মরা মানুষের ঘ্রাণ পাচ্ছে আর অমনি আরেকজন নতুন গল্প ফেদে আমাকে 6 নয় বোঝাতে এসেছে।
শোন, তোদের সব কয়টাকে আমি হাড়ে হাড়ে চিনি। তোরা ভাবিস না আমাকে বোকা বানানো এত সোজা। যা। সাথীর উদ্ভট আচরণ আর কথাবার্তা এবং সবুজের দেখা দৃশ্য সবকিছুই সাথীর মাথায় আছে, কিন্তু ওদের সামনে ভয় পেলে ওরা আরো গল্প বানাবে। তাই ওরা নাসরিনকে ভালোবাসুক। মানুষ মানে দুই পায়া জাতি, কখন যে এদের রূপ পাল্টে যায় তা বোঝা মুশকিল। দেখা গেল ড্রাইভার আর কাজের লোক সব একজোট হয়ে ফন্দি করে এসব করছে। একেবারে অমূলক নয় কিন্তু সন্দেহটা। আজকাল মানুষ বড় বেশি স্বার্থপর, বড় বেশি লোভী আর সুবিধাবাদী চরিত্র নিয়ে ঘুরে বেড়ায়। কাজেই ওসব কোনো কিছু পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবেই চলছে নাসরিন। কিন্তু আমরা সব স্বাভাবিক ভাবলেই যে চারপাশের ঘটনাগুলো স্বাভাবিক চলবে তা নয়, বরং ঘটনা দুর্ঘটনা অনেকটা জোয়ার ভাটার মতো পালাক্রমে নিজ নিজ সিদ্ধান্তেই চলে। সাথীর আচরণ ঠিকঠাক না লাগলেও নাসরিন ভাবছে ঠিক হয়ে যাবে, অথচ ঠিক বেঠিক সবই যেন ধরা ছোঁয়ার বাইরে। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিছুই হয় নাই, এমনি কান্দি। দেখ সাথী, তোর এত ঢং ঢং কিন্তু আমার ভালো লাগছে না। কি হয়েছে পরিষ্কার করে বল, নলে কান্না থামা। আমার বাড়িতে অযথা কেন তুই কাঁদবি? সমস্যা কি? ও আম্মা, যা, তোর ঘরে গিয়ে দরজা বন্ধ করে সুর করে কাঁদ, আমার সামনে না। আম্মা, মরণের গন্ধ পাইতাছি। কি বললি তুই? আবার শুরু হয়েছে? তুই কি চাস? কাছাপে মন বসছে না, তাই না? আজ আজ নিস্তলার মৃত্যু সংবাদ পাইবেন। এই তো পরিষ্কার গন্ধ পাইতেছি আমি। আরে কি হইব রে সাথী, তোকে ডাক্তার দেখাতে হবে। তুই খুব বাড়াবাড়ি করছিস। আম্মা, ডরাইছেন? দেখি তো, কাছে আসেন। আপনার শরীরে মরণের গন্ধ নাই এখনো। তুই তোর মাকে খবর দে, বাড়ি চলে যা। তোর পাগলামি সহ্য করার মতো নয়। যা শুরু করছিস তুই, খুব বিরক্ত লাগছে কিন্তু। আমার এই খেদাইলে কি মানুষ মরা বন্ধ হইব, নাকি মরা মানুষের ঘেরা নামে আর পামু না? কোনটা? একটাও না। তার সে আমি আনি থাকি, কার মরণ সামনে গন্ধ পাবো। অন্তত করতে পারবেন? যা এখান থেকে, ঘরে গিয়ে ভণ্ডামি কর গিয়ে, যা। আমার বাসায় আধ্যাত্মিক লোক এসে জুটেছে। এক লিফটে আটকে যে কি তামাশা শুরু করেছিস, যেন পৃথিবীতে তুই প্রথম যে কিনা নীল আর্মস্ট্রং এর মতো প্রথমে চাঁদে পা দেওয়ার মতো লিফটে আটকে বিরাট কিছু ঘটিয়ে ফেলেছিস। ও আম্মা, সান্তারা জানি না হের জান বাইরে গেছে, শরীরের খাসাটা খালি, তখন খালি পড়ে আছে। নিচতলার ওই মহিলার মৃত্যুর খবর শুনে নাসরিনের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। সাথী তার মানে সত্যি মৃত্যুর গন্ধ আগে আগে পাচ্ছে? কি ভয়ঙ্কর কথা! এর সঙ্গে বাস করা তো অসম্ভব। বেঁচে থেকে মৃত্যু ভয়ে মরে যেতে হবে? কদিন নাসরিন প্রচণ্ড ভয়ে ভয়ে ছিল, কান পেতে রাখে। সাথে সুর করে বিলাপ করে কাঁদে কিনা বা বলে কিনা নতুন করে মৃত্যু গন্ধ পাচ্ছে। উফ, কি যে হচ্ছে! কিন্তু কোনো রকম উল্টোপাল্টা আচরণ সাথীর মধ্যে আর নেই। নাসরিনও একবারই কিছু জিজ্ঞেস করলো না ভয়ে। তার চেয়েও স্বাভাবিক আছে এটাই ঠের। এর মধ্যেই রাধুনী নাসরিনকে বলেছে 2 রাত নাকি হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠে সাথী কেঁদেছে, তারপর আবার ঘুম। সকালে জিজ্ঞেস করতে পুরোপুরি অস্বীকার, মানে সে ভুলে গেছে। হতে পারে স্বপ্নে কেঁদেছে সাথী। প্রায় মাস দেড়েক পর নাসরিন পুরো ব্যাপারটা ভুলে গেছে। আর ঠিক তখনই ঘটল অন্যরকম ঘটনা, বা অভিনব এক ঘটনা। চল, নিউ মার্কেটে যাইতে হইব। আম্মা যাইব না? না, আমার একলা পাঠাইছে। তোরে একলা কেন পাঠাইব? আর যদি পাঠায়ও আমারে তো ফোন করে কইব, কিছু তো কয় নাই। তুই কি গাড়ির মালিক না আম্মায়?
অত কথা না কইয়া গাড়িতে স্টার্ট দে। এই দেখ লিস্টি, কত কিছু আনতে হইব দেখছোস। আচ্ছা, ইন্টারকমে আমার লগে কথা কত তুই? আমি এই বাইত কত বছর ধরে আছি জানোস তুই? আমার কথার দাম দিস কইলাম। এত তুই তুকারি করো কে? তুই তুকারি কি বালা ডাক? আই চলো। ও মা, এই কি পিছনে বলে যে আমার পাশের সিটে আও। এই তো আম্মা ফোন দিছে। কি অন বিশ্বাস হইলো আমার কথা? তোমার সব কথাই আমার বিশ্বাস করতে মন চায়। তুমি তো নজর করে আমার দিকে একটাবার চাও না। আমরা দুজনের নামটা ভাবছো একবার, সবুজ সাথী। যেন প্রতীক্ষা মিলায় দিছে। আমার নজর কইলাম ভালো না ড্রাইভার, খুব সাবধান। আমি প্রথমে নজর দিই, এরপর মরণের গন্ধ পাই। আচ্ছা, তুমি সেদিনকা বন্ধ লিফটে কি বদ শয়তান টয়তান কিছু দেখছিলে নাকি? ডরাইয়া কেমন উল্টা পাল্টা হয়ে গেছিলা? কি যে দেখছি আর কি যে দেখতাছি তা যদি বুঝাইতে পারতাম তাহলে তো ওই তুই। এই আনে গাড়িটা থামাও। ল্যাপ তো সুখের দোকানে কি কাম? তুলা কিনবো। লিস্টিতে তো আম্মা তুলা লেহে নাই, তুলা কিনবি কে? কাম আছে, আমার পুতুলের বালিশ বানাবো। কি বানাবি? এই সেমরি, তোর কি পুতুল খেলার বয়স আছে অন্তরি? কেউ রে কইস না, আমি কাগজ অন্য বালিশ বানাবো জানোস? যারা মইরা যাইব কাগজ অন্য, মইরা গেলে তো মানুষ বালিশে মাথা দিতে পারে না। সেই জন্য যারা যারা মরবো তাগো মরণ গন্ধ পাইলেই সাদা কাপড় দিয়ে অবিকল সেই রকম চেয়ার আইকা পুতুলগুলারে চুপে ঘরে দিন রাত বালিশে শুয়াইয়া রাখবো। এরপর মরলে বালিশ ছাদ থেকে ফালাইয়া দিব। বুদ্ধিটা কেমন? তাড়াতাড়ি বাড়িতে লড়ার সাথে আইজার বেশিক্ষণ রাস্তায় থাকতে পারুম না। আমার প্যাডে খুব কামড় দিছে। কাল রাইতে মালিক ড্রাইভারের বউয়ের হাতের চেপা ভর্তা খেয়েছিলাম। কে জানে প্যাড আমার ছাইরা দেয় নাকি। আমি তো চেপা শুটকি ভর্তা টর্তা তেমন খাই না। ডরাইছোস? মরণের কথা কইলে সবাই ডরায়, ডরে ঘামতে থাকে। আচ্ছা, ডরায় লাভটা কি? ডরাইলে কি মরণ বন্ধ হইব, নাকি সাতির নাগার মরণ গন্ধ পাইব না? কি কইছে এগুলা? অন্য কথা ক। আগে ল বাড়ির দিকে যাই। লিস্টির বাকি জিনিস আমি কিনবো না। প্যাডটা ডিস্টার্ব দিতাছে। তোর পেট ঠিকই আছে, ডিস্টার্ব দিতেছে তোর মরণের ভয় পাওয়া না রে। আরে কি কস? মরণ রে, এই সবুজ ডরে না। মাটির তলেই তো আমার আসল ঠিকানা। ওই যে তোর ঠিকানা, ওই দেখ পাবলিক টয়লেট লেহা। বেশি দরকার পড়লে যা সাইডে আয়। না না, একটানে বাসা যামগা, রাস্তা তো খালি। বুঝছি। কুয়াশা। আম্মা কেডায় কি ভাবলো আমি জানি না। আপনার জন্য আমার অন্যরকম টান। কি হয়েছে? আমার সবচেয়ে বেশি ডরও আপনার লিয়েই। আমি তো আর বাড়িতে থাকি না, থাকি গ্যারেজে। কিন্তু আপনি তো আছেন একেবারে খবিসের সাথে। সবুজ, তুই ভালো করে জানিস আমি কথার ডালপালা পছন্দ করি না। কি হয়েছে সেটা বলে ফেল, আর যা বলবি সত্যি বলবি। ইনিয়ে বিনিয়ে লম্বা গল্প বানাবি না। কি হয়েছে? আম্মা, আপনি একটা তাবিজ লন। আমার পরিচিত একজন মুরব্বী আছে, সে চোখ বন্ধ করে সব দেখতে পারে। যদি অনুমতি দেন তারে বাসায়ও আনতে পারো। আমার একটু ঘোরাঘুরি করতে হইব,
তার হাতে পায়ে ধরলে মুরব্বি না করব না। আর সেই মুরব্বি তো আমার বন্ধু মানুষই ধরতে গেলে, কিন্তু বাসায় আনলে সম্মানীটা একটু বেশি দিতে হয়। তুই নিচে যা, আমাকে কি বলতে এসেছিস সেটা এক কথা একটা কাগজে লিখে দিয়ে যা। তোর অত কথা শোনার ধৈর্য এবং ইচ্ছে আমার নেই। আমার সঙ্গে কারা যে বাস করে এক একটা চিড়িয়া, মূল কথা না বলে অধ্যবসায় রচনা মুখস্থ বলছে। সব কয়টা ফাজিলের দল। আম্মা, সাথীর লগে মারাত্মক জিনিস বাস করে। ও শৈলে এমন জিনিস ভর করছে যে ওইটা খালি মাইংসের মৃত্যু দেখতে চায় আর মৃত্যুর ঘেরান শুনতে পায়। কেন, আবার কি হলো? এখন তোর সব ঠিকঠাকই আছে। আম্মা গো, কি ছুটিক নাই গো আম্মা, ধুন দালাইকা রইছে। হ্যাঁ কাম হ্যাঁ ঠিকই চালাইতেছে। যা দেখলাম দুই নয়নে, সেইটা তো আর আপনার দমকে অবিশ্বাস করতে পারুম না। কি দেখেছিস তুই? মানে খালি তুলা কিনতেছে। কি কিনছে? তুলা? তুলা দিয়ে ও কি করবে? আমারে কইল মানুষ মরলে তো আর বালিশে শুইতে পারে না, তার জন্য সে তার জানা শোনা সবের নাম ধইরা একটা কইরা পুতলা বানাইব, আর সেই পুতলারে ছোট ছোট বালিশে শুয়ায়া রাখবো। এসব আবার কি ধরনের ফাজলামি? আম্মা গো, ফাইজলামি না, সত্য। সে আমার নিয়াই তুলা কিনছে আর সাদা কাপড়ও কিনছে। কাপড়ের পুতুল বানাইব। আপনি তার ঘর আর ঘরের জিনিসপত্র তালাশ করেন, তাইলেই পাইবেন। ঠিক আছে, যা, ওকে বাড়ি পাঠিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। ওরে বাড়ি পাঠান কি রাহেন, সেইটা তো সমাধান না গো মা। আপনার জন্য একটা তাবিজ দরকার, শক্ত তাবিজ। আমি আবার সারা জীবনে এসব তাবিজ কবজ বিশ্বাস করিনি, আর এই বয়সে এসে গলায় তাবিজ নিয়ে ঘুরবো? পাগল হয়েছিস? গলায় না দেন, ডানায় দিয়ে থইবেন। তবু তাবিজ একটা সাথে রাখা একান্ত দরকার। আম্মু, না না, কোনো প্রয়োজন নেই। তোর দরকার থাকলে তুই ব্যবহার কর। আরে এই দেখেন, আমি এই কাজ সাইরা রাখছি। ও সাথী, এই সাথী। আম্মা আম্মা, আমার সামনে সাথীরে কিছু জিজ্ঞাসা না গো। শেষে জিদ দিয়ে দেখা যাবো, কইতে থাকবো সবুজের মৃত্যু গন্ধ পাইতাছি। এই সাথী, কতক্ষণ ধরে ডাকছি, ছিলি কোথায়? ঘরেই আসছিলাম একটা কামের মধ্যে। কি কাজ ঘরে এ সময়? আমার কামের কি আর হাত পাও আছে? একদিকে শেষ করি আর একদিকে ভাইসা ওঠে। হঠাৎ তুই তো তুলা কিনেছিস কেন? আর কিনেছিস ভালো কথা, তা আমাকে না জানিয়ে গোপনে কেন? আর কোয়েন না আম্মা, আমি তো মাথার বালিশ দুইটা দিয়ে ঘুমাই, আবার সপ্তাহে সপ্তাহে বালিশ রৌদ্রে দিই, তুলা খুলি। আমার ঘাড়ে বেদনা করে যে, এইটা তো আপনি জানেনই। এই অভ্যাস আমি পাইছি আমার খালাত্তন। আচ্ছা, তোরা কি সোজা কথার উত্তর সোজাভাবে দিতে পারিস না? সব কয়টা এত কথা কেন বলিস? কি জানতে চাইলাম আমি, আর তুই কি বলছিস? তোর ঘাড় ব্যথা, ছোট খালার অভ্যাস, এসব কাহিনী আমি জানতে চেয়েছি? পাগল করে দেয়। আম্মা, আমার বালিশ দুইটা ছাদে রোদ দিছিলাম, বালিশে বিলাই পেশাব করছে, নতুন বালিশের জন্য তুলা কিনছি। আমাকে বলতে পারতি, এক্সট্রা কত বালিশই তো আছে। ওই সব তো আফা ভাইয়ারা আসলেই লাগে। সাথী, এই সাথী, কই যাও একলা একলা? কাম আছে, বাইরে যাই। আমি আমু লগে। কেন? আমি কি করি, কি কিনি, কই যাই, সব রেকর্ড করে আমার কাছে ছাড়বা? এইটা তুমি কি কইলা? আমি আম্মার কাছে তোমার বালা ব্যাপার ছাড়া বন্ধু কোনোদিন কইছি? আমার এমন ভাবো আমি আম্মারে কিছু কই নেই। আমি এখনো সাথী না, আমার শরীরে যে বাসা বাঁধছে সে কইলাম কঠিন জিনিস। বেশি তেড়ি বেড়ি করবি, বালিশ ছাড়া শুয়াইয়া দিব, মনে থাকবো? তুমি আমারে খামাখাই ভুল বুঝতেছো সাথী। আমি কই যাইতেছে এটা যদি আম্মার কাছে গিয়া কস, লিফটের মধ্যে আটকায় থুনো, জিন্দেগিতে আর দুনিয়া দেখবি না। ও মাবুদ, অন্য সাথী যাহে কই? আমারে কই গিয়া তাড়াতাড়ি, নাইলে কিছু ঘটলে আম্মা উল্টা আমারই ধরব। পিড়িতি পরে আগে তো নুন খাই যার তার গুণ নাকি? আফা আফা
বাবু সিয়াফা আমার ডাকেন তো আর্জেন্ট তাড়াতাড়ি। কি হয়েছে, এমন হাঁপাচ্ছিস কেন? সিঁড়ি দিয়ে আসছি। লিফট কি দোষ করলো আবার? মা সাথী বাড়ির বাইরে বেরিয়েছে। আমি যদি আপনার এই কথা জানাই আমারে লিফটে ভরে তুইব, বালিশ ছাড়া শুয়ে রাখবো, আরো মেলা হামকি দামকি দিছে গো আম্মা। ওর শৈলে বলে হাসপাতালের লাশ খেয়ে পিসাস ভর করছে। এই পিসাস খালি মানুষ মারে আর মরা মাংসের গন্ধ খুঁজে। মরার গন্ধ না পাইলে ওই পিসাস পাগলের মতন যা তা করে। তুই এক্ষণ ওকে ফলো কর, দেখ কোথায় কোথায় যায়। না, এই মেয়ে তো দেখছি আমাকে আর শান্তিতে থাকতে দেবে না। তাবিজটা আছে দেখা ডরাইতাছি না। গাড়ি লয়েছে মাম্মা? না, আমাদের গাড়িও চেনে, রিক্সা নিয়ে ফলো কর। সাথী নিখোঁজ। এবার থানায় জানানো উচিত কিনা বুঝতে পারছে না নাসরিন। সবুজ ঢাকা শহর প্রায় চষে ফেলেছে, কোথাও পাওয়া গেল না সাথীকে। আচ্ছা, হাসপাতালে লাশ ঘরের সামনে গিয়ে বসে আছে না তো মৃত্যুগন্ধ পাওয়ার জন্য? উফ, কি যা তা মাথায় আসছে। কিন্তু বাড়ির চার দেয়ালে অপেক্ষা করছিল নতুন ভয়ঙ্কর গল্পরা। সন্ধ্যার পর হঠাৎ সাথীকে পাওয়া গেল নাসরিনের ঘরে, এবং ও মা গো, কিরে তুই এখানে? চুপ চুপ চুপ, আম্মা কথা কই না হন। মৃত্যুগন্ধটা হঠাৎ হঠাৎ পাইতেছি, আবার 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 হারায় যাইতেছে। সাথী, তুই আমার ঘরে কখন এলি, কিভাবে এলি? সারাদিন তো অসংখ্যবার আমি এই ঘরে ঢুকেছি, তোকে তো একবারও দেখিনি। আমার সব কিছু কি আপনারে দেখায় জানাইয়া করতে হইব? আম্মা, মৃত্যু গন্ধ পাইতাছি। মানে কার মৃত্যু গন্ধ? কি বলছিস এসব তুই? আর তুই আমার ডিভানের নিচে কেন শুয়ে আছিস? এই আয়, তুই সকালে কোথায় গেছিলি, ফিরলি কখন, কে গেট খুললো? আম্মা, ডিভানের নিচে, ঠিক এইটার এই জায়গার নিচে আমাকে বাড়ির সব ড্রাইভারগুর ঘুমানির ঘর। হায় হায়, কেডা মরবো তাইলে? সবুজ, মালিক, রশিদ নাকি সিল্লু? তুই বের হ সাথী, তোকে নিয়ে এক জায়গায় যাবো, বেরিয়ে আয় জলদি। মরণের গন্ধটা বাড়তেছে আম্মা। হ, অক্ষণি অক্ষণি জানবাড়ি যাব। কি বলছিস এসব? সবুজ, সবুজ, এই মিনু, মরিয়ম, সবুজকে খবর দে। এরপরের ঘটনা আরো ভয়াবহ। সত্যি সত্যি ড্রাইভার রশিদ হুট করে মারা গেল। তার চেয়ে বিস্ময়কর ব্যাপার, রশিদ ড্রাইভারের লিফটে আটকা পড়েছিল, তারপর হন্তদন্ত হয়ে ঘরে গিয়ে মৃত্যু। সবার মুখে মুখে রটে গেল এ বাড়িতে পরপর তিনটা মৃত্যু। আবার লিফট কেন আটকে যাচ্ছে? মিস্ত্রি এনে চেক করা হলো, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তাহলে দুজন মানুষই কিভাবে লিফটে আটকে গেছিল? কেউ কেউ বলছে মৃত্যু এমন জিনিস যার যেভাবে লেখা থাকে সেভাবেই তাকে যেতে হবে। ওসব কোনো কথা নাসরিনকে স্বস্তি দিচ্ছে না। ভেতরে ভেতরে নাসরিন অস্থির হয়ে উঠছে অজানা এক ভয়ে। একবার মনে হচ্ছে কোনো খারাপ আত্মা সাথীর শরীরে সত্যি ভর করেছে, আর সেই আত্মা এমন এক আত্মা যে শুধু মৃত্যুকেই দেখতে চায় সবসময়। এদিকে আবার সাথীকে কোনোভাবে বাড়ি থেকে তাড়ানোও যাচ্ছে না। ও যাবে না, সাফ জানিয়ে দিয়েছে। এই বাড়ি ছেড়ে সেদিনই যাবে যেদিন নিজের মৃত্যুর ঘ্রাণ অনুভব করতে পারবে। এসব দুর্বিষহ ঘটনার কিছুই নাসরিন ছেলে মেয়েদের জানাতে পারছে না, কেননা অত দূর দেশ থেকে বিষয়টা চাক্ষুষ না দেখলে ওরা ঘটনার মর্ম কিছুই বুঝতে পারবে না। নাসরিনের সব ভয় ছাপিয়ে এখন কেমন চোরা ভয়, কখন না জানি সাথী নাসরিনের মৃত্যুর ঘ্রাণ পায়। ওহ, কি ভয়ঙ্কর মৃত্যু ভয় নামক এই অসুখটা। সাথী, এই সাথী, দরজা খোল। আম্মা, পরে আসেন। আমার একজন চিন পরিচয়ওয়ালা মানুষ মরবো, একটু কানতে দেন। কে মারা যাবে? আপনি চিনবেন না আম্মা,
আমাকে গ্রামের। বলিস কি, এত দূর থেকে তুই মৃত্যুগন্ধ পাচ্ছিস আজকাল? ও মা গো, আমি আর কতদিন বাঁচবো কে জানে। ছেলে মেয়েদের সঙ্গে শেষবারের মতো দেখা হবে তো। কি রে, কি অবস্থা? হাসছিস কেন এভাবে? কাঁদছিস নাকি আবার? মানুষটার খুব কষ্ট হইতেছিল, তাই কষ্ট আসান করে দিলাম। মানে? আসেন, ভিতরে আসেন আম্মা। আপনি তো আমার ঘরে আসেনি না, দেখেন কি করছি দেখেন। ও মা, এ কি? বিছানার নিচে, টেবিলের উপর, এখানে সেখানে সারা ঘর ভর্তি এত সাদা পুতুল কেন? এজন্যই বাড়ির অন্য সব কাজের লোক ভয় তোর ঘরে আসে না। কে বানিয়েছে এত পুতুল? তুই? কাছে আসেন, পুতলার মুখ দেখেন, অনেকেরই চিনতে পারবেন। পুতুলকে আবার মানুষ কিভাবে চিনবে? দেখেন তো একবার, তাইলে না বুঝবেন। ও মা গো, এমন মানুষের মতো হুবহু চোখ মুখ তুই কিভাবে এঁকেছিস সাথে? এও কি সম্ভব? এই যে দেখেন, অক্ষরে মানুষের পুতলাটারে সাদা কাফন দিয়ে ঢাইকা দিছি, আর মাথার বালিশটা সরাই দিছি। যান বাইরে হইতে কষ্ট হইতাছিল, আর আমিও মরণের ঘেরানটা পরিষ্কার পাইতাছিলাম না। হ্যাঁ লাইগাই এই কাম করলাম। হনেলা মৃত্যু ঘেরানে আমার দুইটা নাক ভইরা গেছে। ও মা, এ কি? এ তো আমার নাক চোখ আঁকা পুতুল। এই যে রাধুনি, মালি, সবুজ, সবার পুতুলে আছে দেখছি তোর কাছে। ও গড, এত পুতুল তুই কখন কিভাবে বানালি সাথে? একলা বানামো কেন? আমারে সাহায্য করার মানুষ আছে। সেটা মানুষ না, মরা মানুষ। সে বানাইয়া দিছে আর শিখাইয়াও দিছে। ওইখানে এত বড় পুতুলটা কার? ওইটা আমার নিজের চোখ মুখ আঁকা। সাথীকে নাসরিন আর তার ছেলে মেয়েদের পরামর্শে ডাক্তার দেখালো। ফুল বডি চেক আপ। সাথীর শরীরের কোথাও কোনো সমস্যা নেই। এবার মনোরোগ বিশেষজ্ঞ দেখানোই বাকি ছিল, সেটাও হলো না, কোনো সমস্যা নেই ওর। অবশেষে সবুজের সে চোখ বন্ধ কবিরাজ বা ফকির যাই বলি না কেন, তার কাছে পাঠানো হলো সবুজকে। ফিরে এসে সবুজ জানালো উনি কারো বাড়িতে আসেন না, আর রোগীকেও দেখার প্রয়োজন হয় না, শুধু সমস্যা শোনেন, আর সমাধানের জন্য উনি যা যা চান সেসব তার কাছে পৌঁছে দিলেই তাবিজ বানিয়ে দেন। তাবিজের জন্য এক পয়সাও নেয় না, শুধু ভক্তদের যত্ন আত্মীর জন্য যে যা খুশি হয়ে দেন তাই নেন। ওনার কাছে 1 টাকার যা দাম 1 লাখেরও তাই। সবুজের ফকির বাবা সুনাম করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছে। সে বিশিষ্ট চোখবন্ধ ফকির যা যা চেয়েছে সেসব যোগাযন্ত্র করতেই তো নাসরিন আর সবুজের দফা রফা। এইসব কাজ নাসরিন করছে জানতে পারলে তার ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। কাজে ওদেরকে এখনো জানানো হয়নি। দেখাই যাক না কি হয়। যদি সব ভালোই ভালো মিটে যায় তাহলে তো আর কথাই নেই। আম্মা, কি খবর? পারছেন জিনিসটা জোগাড় করতে? তোকে না বললাম, তোর ফকিরকে গিয়ে বল চুল, নখ আর কাপড় আর কি কালি দিয়ে তাবিজ বানাতে। কি কোন আম্মা, অত বড় ফকির কি আমার রিকোয়েস্ট রাখবো? আর সাথীর শরীরের ময়লা ছাড়া তাবিজ বানাইলে এই তাবিজ যদি উল্টা কাম করে? একটা মানুষের শরীরের ময়লা অন্য একটা মানুষ কিভাবে কালেক্ট করে আমি তো বুঝি না। যত সব 1 কোটি সামান্য ময়লা হইল বাম্মা, রান্ধুনি রে কন হে পারবো না? হ্যাঁ, দুনিয়া শুদ্ধ লোককে ঢোল বাজিয়ে জানাই আমি সাথীর জন্য তাবিজ বানাচ্ছি। আম্মা, একটা বিষয় খেয়াল করছেন? চোখ বন্ধ ফকিরের কাছে যাওয়ানোর পর থেকে সাথী কইলাম কান্দে কাটে না, এক্কেরে নীরব। কাহিনীটা কি? কাহিনী কি জানি না, তবে তুই যে চোখ বন্ধ ফকিরের অন্ধভক্ত এবং একনিষ্ঠ ভক্ত সেটা পদে পদে টের পাচ্ছি। তাবিজ বানাতে শরীরের ময়লা লাগে, কি যে উদ্ভট চাহিদা।
কি বলবো, মাথা কাজ করে না। আম্মা গো, আপনারা মানে যাগো টাকা পয়সা একটু বেশি, হেরাই সব কিছু সন্দেহ করে। আমরা নতুন গরিবের আবার উল্টা, আমরা চক্ষু বন্ধ করে সব কিছুতেই বিশ্বাস রাখি। এই জন্যই বড় লোকরা পানির তোষকে শুইলেও ঘুমে না, আর আমরা গরিবরা বালিশে মাথা দিচ্ছি আর কই লগে লগে ঘুম। শোন সবুজ, আগে পরে তোকে অনেক উপদেশ দিয়েছি, একটা উপদেশ দেয়া হয়নি। নিজেকে যদি খুব বেশি জ্ঞানী লোকই ভেবে থাকিস, তবে জ্ঞানী লোকের একটা অভ্যাস ফলো কর, সেটা হলো জ্ঞান যত্রতত্র দিবি না। যে আম্মা, কথাটা একেবারে ঠিক কইছেন, জ্ঞান জিনিসটা খুবই দামি। যাক, বুঝতে পেরেছিস, এটাই ঢের। এই না আম্মা, দেখেন তো হইব নাকি আরো দিমু? এই কি রে সব, কটন বাটের ছোট প্যাকেটে কি এনেছিস তুই? শরীরের ময়লা, আপনারা না এটা ছাড়া পোক্ত তাবিজ আনতে পারবেন না? দেখ, তুই যা ভাবছিস তা নয়। সবুজ আমাকে যা বোঝালো তাতে তোর কোনো ক্ষতি হবে না, শুধু তোর যে প্রবলেমটা হচ্ছে তুই সেটা থেকে রেহাই পাবি, দেখিস। আমিও চাই আম্মা, আমার এই মৃত্যুগন্ধ রোগটা ভালো হয়ে যাক। আমার খুব ডর করে আম্মা, যখন একলা ঘরে ঘুমাই তখন নাকের সেদায় মরা মানুষের মতো তুলা গুইসা রাখি আর হা কইরা শ্বাসটা নি। কি করবো, নাকে যে মরণ গন্ধ লাগে খালি। কিচ্ছু হবে না, দেখবি তাবিজটা হাতে পেলে তোর সব ডর ভয় কেটে যাবে। আম্মা, আমার খুব ডর করে, কোন কোন জায়গায় কেডা না কেডা মরে আর আমি তাকে গন্ধ পাই। প্রথম প্রথম আশপাশের চিনা জানা পরিচিত মানুষের মৃত্যু গন্ধ পাইতাম, আর এখন সারাক্ষণই নাকে মৃত্যু গন্ধ লাগে। কত মানুষ এই দুনিয়াটায়, আর কত মানুষই বা মরতেছে সকাল বিকাল রাত। কোন তো আম্মা, আমার আর ভাল লাগে না, আমার অস্থির লাগে। তোর পুতুলগুলো কি করেছিস? ঘরে যে দেখলাম না। সব টেরাঙ্কে তুললে তালা দিয়া থুইছি, যার যেমন ইচ্ছা মরতে থাকুক, আমার কি। আম্মা, আমার একটু আতর দিবেন। হাতুর দিয়ে কি করবি? সারা শরীরে নাকে কাপড় চোপড়ে দিয়া রাখবো, কড়া গন্ধে বড় একটা আতর দেন তো আম্মা। ডর করে, খুব ডর করে। আমি আমার নিজের মৃত্যুর জ্ঞান পাইতে চাই না, আমার খুব ডর বাড়ছে আম্মা। সে ফকিরের কাছে কোনোভাবে সবুজ পৌঁছতে পারছে না। একটা না একটা অঘটন ঘটেই চলেছে। প্রথম যেদিন সাথীর শরীরে জিনিসপত্র নিয়ে রওনা হলো, সেদিন গাড়ি নষ্ট হলো। তারপর গাড়ি সেরে যাওয়ার পথে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো। তারপর আবার ফকিরের কাছে গিয়ে দেখে যে প্যাকেটের সাথে জিনিসপত্র গুছিয়ে রেখেছিল তাবিজের জন্য, সে প্যাকেট না এনে সে অন্য একটা প্যাকেট নিয়ে অতদূর খামাখা গেছে। আর কি, আবার অপেক্ষা। কিন্তু কেউ কি বুঝতে পারছে এই অহেতুক অপেক্ষা বারবার কেন দীর্ঘ থেকে কেবল দীর্ঘতরই হচ্ছে? সাথী, হ্যাঁ সাথী, কি করতাছস তুই? কিছু না, শুইলে নাকে ঘরে কাপড় চোপড়ে সবখানে আতর ছিটাইতেছি, যেন আর কোনো মৃত্যু ঘেরান নাকে না লাগে। কি কইলি তুই? মৃত্যু গেরান আর ভাল লাগে না তোর? না 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 না, তা তো হইব না। ঘেরান নিবি? আমার যেমন মৃত্যু ঘেরান ভাল লাগে, তোরও ভাল লাগতে হইব, কারণ আমি এখন তোর শরীরে বর করছি। আমরা দুইজন এখন এক শরীর এক আত্মা। না না, আমি কোনো পেতাত্তার আত্মার অনুভব করতে চাই না। যাও যাও, তুমি যাও, এই ঘর থেকে যাও, আমার শরীর আর তুমি বর করবা না। সব পুতুল তুই লুকাইছস কেন? মৃত্যু দেখতে ভয় করে, কিন্তু আমার যে খুব ভাল লাগে। তুই মৃত্যুর জ্ঞান পাইলে যে আমার খুব আনন্দ হয়, কারণ তোর
তখন আমি মৃত্যুর সেই পরিচিত কিছু মানুষের অনাকাঙ্ক্ষিত ঘ্রাণ পাই। মৃত্যু জ্ঞান পাওয়া একটা ভয়ঙ্কর অসুখ। আমি জানি এই অসুখের তাবিজ আমি খুব তাড়াতাড়ি পাবো। তখন তুমি আর আমার সামনে দেখা দিতে পারবা না। কি কইলি? নির্বোধ মাইয়া, মৃত্যু জ্ঞান কোনো অসুখ না, এটা নির্মম সত্যি। এই সত্যি অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর তাবিজ, ওই তাবিজ কোনো দিন তরাতে আইসা পৌঁছাইব না, আমি পৌঁছাইতে দিব না। তোমার কোনো ধারণা নাই সবুজ যে ফকিরের কাছে গেছে তিনি কত বড় মানুষ। তোমার মতো পথ খারাপ আত্মারে বশ করা তার বাম হাতের খেল। কি কি কইলি তুই? তুমি আপনি তো আপনার কাছে আমারে বাইরে বানাইব। দেখা যান কেমনে মারতাছে আমারে। মা গো, আর বাইরে আমি হাত ফিল করবো, মরে যাবো আমি। আমারে চাইনা দেন, পায়ে ধরে আমারে চাইনা দেন। আমার তাবিজের দরকার নাই, তোমার সব কথা শুনবো, আমারে আর মাইলো না। ওই তাবিজ যদি তোর পর্যন্ত চলে আসে, ওইটা তুই স্পর্শ করবি না, পানিতে ফালাই দিবি, না হয় আগুনে ফালাবি। মনে থাকবো, যদি আমার কথার অন্যতা হয় তাইলে তোর নিজের মৃত্যুর গন্ধ পাবি। তোমার কথা মতো সব হইব, সব করবো আমি, সব করবো। পুতুলগুলা সব বাইর কর, এই ঘরে সাজাইয়া রাখ। আর কোনো মৃত্যু গান পাইতাছিস তুই? না, পাইতেছি। দূরে, অনেক দূরে কেউ মরতাছে, তাই না? কুয়াশা। কোনো মানুষকে এইভাবে মারতে পারে না। সাথে সারা শরীর ফুলে গেছে, চোখ মুখ গাল দেখে মনে হচ্ছে কোনো সিনেমায় অ্যাক্টিং করার জন্য এমন বীভৎস মেকআপ নিয়েছে। মেয়েটা হা করে কিছু খেতে পর্যন্ত পারছে না, কথা বলা বন্ধ। দুই গালে যেন 10 আঙুলের কালচে ছাপ, যেন কেউ শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে চড় মেরেছে একই জায়গায় বারবার। এদিকে ফকিরের আস্তানা পর্যন্ত সবুজ পৌঁছতে পারেনি। শেষে সবুজের মামা সশরীরে ওনার সঙ্গে দেখা করে সমস্তটা খুলে বলেছে। তারপর একটা 3 তাগি কালো সুতা আর একটা 3 তাগি লাল সুতা পাঠালেন চোখ বন্ধ ফকির। 3 তাগি কালো সুতাটা সাথীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে 70 বার প্যাচ দিয়ে রাখতে বলেছেন। একইভাবে লাল সুতাটা সবুজের ডান পায়ের বুড়ো আঙুলে। এইবার সবুজ নিজে নিজে তাবিজ আনতে ওখানে পৌঁছতে পারলো এবং তাবিজ নিয়ে এলো। সেই তাবিজ সোনার উপর পানির আর দুধে ভিজিয়ে 3 দিন পর শনি মঙ্গলবার দেখে সাথীর গলায় দেয়া হলো। একদিন খুব বৃষ্টিতে সবুজ 2 পা কাদা পানিতে ভিজিয়ে স্যান্ডেল ছিঁড়ে বাড়ি ফিরল। কি জানি আঙুলে বাঁধা সুতোটা ঠিকঠাক আছে তো, খেয়াল করেনি সবুজ। সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করে শুয়ে পড়েছে। ততদিনে সাথীর মৃত্যুর গন্ধ পাওয়া বন্ধ হয়েছে। তবে সাথী খুব চুপচাপ হয়ে গেছে, 100 কথায় রাগ কাটে না এমন ধারা। সেদিন রাতে আচমকা ঘুম থেকে লাফিয়ে উঠল সবুজ, কারণ বাড়িতে আবার কেডা রে? সবুজ, তাড়াতাড়ি দরজা খুল। ও হনো নাক ডাক্কে ঘুমাইতাছোস। আমার অবস্থা যখন তখন হাসপাতালে নিতে হইব। ওঠ। কি রে সাথী, কি হয়েছে আমার? আমি জানি না, গাড়ি বের কর চালাইয়া, অক্ষুনি হাসপাতালে যেতে হইব। তুই উপরে যা, আমারে নিয়ে নিচে নাম, আমি খালি লুঙ্গিটা বদলামো। আমি একলা একলা আমারে নামাইতে পারমো? তুইও উপরে আয়। ওহো,
তাও তো ঠিক। ওইদিকে কই যাস? লিফটে আয়, সিঁড়িতে গেলে দেরি হইব না পাগল। 5 তলা কম সিঁড়ি। ওমা, লিফট কাঁপতেছে কে? কি হইলো আবার? বিপদের উপরে বিপদ। কোনো লাভ হইব না, লিফটের কোনো বোতাম আর কাজ করব না। কেডা এটা? সাথী? সাথী না তুই? কেডা? হায় হায়, আমি কোন খুব কোনে লিফটে উঠছি? আমি না লিফটে উঠি না। তোর জন্য কতদিন আমি কোনো মৃত্যুর জ্ঞান পাই নাই, আজ তোরে পাইছি। তোর মরণের জ্ঞান নিয়ে আমি আমার অন্তরের সুখ পাবো। আমার আঙ্গুলের লাল সুতা কই? তাবিজটা কেটে নিল। হায় হায়, লাল সুতাটা কি করছি? কই হারাইছি? কেমনে কোন সময় ঘটলো এত বড় বিপদ? এখন আমি কি করবো? কিছু করতে হইব না, শুধু অনুভব কর মৃত্যুর যন্ত্রণা আর মৃত্যুর ঘ্রাণ। আমারে মারিস না সাথী, আমারে মারিস না। আমি আর কোনোদিন ফকির তান্ত্রিকের কাছে যাবো না, কসম কইতাছি। বাঁচাও, কেডা আছো? সেদিনই মধ্যরাতে সবুজের লাশ আবিষ্কার করা হলো বন্ধ লিফটের ভেতরে। প্রথমে লিফটে শুধু চালু হচ্ছিল, একবার ওপরে আর একবার নিচে নামছিল, অথচ দরজা খুলছিল না। সিকিউরিটি গার্ড হয়তো ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ লিফটের ঘন ঘন শব্দে নড়ে চড়ে বসলো, আর তারপর আকস্মিক ধাক্কা অথবা বাঁক রুদ্ধ করা কোনো দৃশ্য। আর অদ্ভুতভাবে সাথী ঘুমের মধ্যে কেমন যেন একটা নেশা ধরা ঘ্রাণ পাচ্ছিল। তার মানে ভয়ঙ্কর আত্মাটা এই বাড়িতে এখনো আছে। দূর থেকে সাথীর শরীরের সাথে মিশে যেতে চায়। গলার ওই তাবিজটা যদি একবার সাথীর কাটছাড়া হয়, তবেই ওই আত্মা আবার ওর শরীরে ভর করতে পারবে। নির্দোষ সবুজের এমন অপমৃত্যু সাথীকে খুব কষ্ট দিয়েছে। যতই সাথী তন্ত্রমন্ত্রের তাবিজ তাগা বেঁধে শরীর বন্ধ করে রাখুক না কেন, সাথীর মন কিন্তু বন্ধ হয়নি, বা মনকে কোনো তান্ত্রিকের, কোনো ফকিরের কোনো মন্ত্রই বশ করে রাখতে পারেনি। আর তাই কাছের যাদের সাথী পছন্দ করে, মনে মনে বা প্রকাশ্যে ভালোবাসে, তাদের মৃত্যুঘ্রাণ কিন্তু সাথী এখনো পায়। নইলে যেই রাতে সবুজ মারা গেল, এমন অদ্ভুত ঘ্রাণ সাথী কিভাবে পেল? এই ঘটনার প্রায় বছরখানেক পর একদিন কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ? জ্বর নয় তো? না, শরীর ঠিক আছে। তাহলে চোখ এমন ফুলে আছে যে? মনে হচ্ছে খুব কেঁদেছিস। কিরে বল, কি হয়েছে? আম্মা, আমার জমানি টাকা থেকে করে টাকা দেন, নতুন ড্রাইভারের দিয়ে আতরে শিশি আনামো। আমার সব আতর শেষ। তাবিজ গলায় পড়ার পর তো সবই ঠিক হলো, শুধু তোর ওই আতরের শিশির ব্যায়ামটা আর সারল না। বেতনের অর্ধেক টাকা তো আতর আর সেন্ট কিনেই শেষ করিস। হ্যাঁ রে, তোর নাকে কি এখনো কোনো ঘ্রাণ ট্রাণ আসে? ওই যে বলতি মৃত্যু ঘ্রাণ পাস? কি রে? না আম্মা, আবার মাঝে মধ্যে আটকা কেমন জানি একটা ঘ্রাণ পাই। এই যেমন গেল মাসে খুব কাঁদছিলাম না, মনে আছে? এই দিন দুপুরের পর থেকে খালি ক্ষণে ক্ষণে অদ্ভুত ঘ্রাণটা নাকে লাগতেছিল। রাইতে মোবাইলে খবর পাইলাম আমার ছোটবেলার সই বিতি মইরা গেছে। আমি আর বিতি এক জোড়া আছিলাম আম্মা, সাথী বিতি। বলিস কি এসব? এসব ভুলে থাকতে পারিস না? জন্মের সঙ্গে মৃত্যুর নিবিড় সম্পর্ক, তা তো সবাই জানে। তাই বলে সারাক্ষণ মৃত্যু নিয়ে ভাবলে হয়? মৃত্যু নিয়ে যত ভাববি তত মন দুর্বল হয়ে যাবে। খুব প্রিয় আর কাছের মানুষের মৃত্যুর ভরে আসলে মন দুর্বল করে না আম্মা? সত্যি করে বল, আজও কেঁদেছিস? আজকের কান্নার মানে কি? আর এত গোপনেই বা কেঁদেছিস কেন? কোনো শব্দ নেই, বিলাপ নেই, শুধু চোখ ছলো ছলো।
আম্মা, আমি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষের মৃত্যুর ঘ্রাণ আচমকা পাইতাছি। একবার পাইতাছি, আবার ঘ্রাণটা হারাইয়া যাইতাছে। ওসব তোর মনের ভুল। চল ছাদে গিয়ে গাছগুলোতে পানি দিয়ে আসি। চল তো, কাজ কর। কাজ করলে, ব্যস্ত থাকলে ব্রেন উল্টাপাল্টা চিন্তা থেকে রেহাই পাবে। কিন্তু মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো নিয়ম নেই, দুনিয়াতে নাই। কি বিড়বিড় করে কি বলছিস? সেই রাতেই নাসরিন মারা গেল এবং নাসরিনের ডেড বডি হাসপাতালের হিমঘরে রাখা হলো, কারণ তার সব ছেলেমেয়েরা দেশের বাইরে। যে কদিন নাসরিনের লাশ কফিনবন্দি হয়ে হিমঘরে পড়ে শুয়েছিল, সে কদিন সাথী সারাক্ষণ নাসরিনের মৃত্যুর ঘ্রাণ পেয়েছে। এত তীব্র ঘ্রাণ যে পুরো 5-7টা আতরের শিশি ঢেলেও মৃত্যু ঘ্রাণকে উপেক্ষা করা যায়নি। কাকতালীয়ভাবে সেই হাসপাতালের হিমঘরে নাসরিনের লাশ রাখা হয়েছে, যে হাসপাতালের 2 নম্বর বিল্ডিংয়ের লিফটের সাথে আটকা পড়েছিল। যেদিন নাসরিনের লাশ বের করা হলো, সেদিন অনেকক্ষণ হসপিটালে বসেছিল সাথী। ঠিক মধ্য দুপুরের সময়টাতে একা একলা 2 নম্বর বিল্ডিংয়ের ওই লিফটের সামনে গিয়ে দাঁড়ালো। আর যা দেখলো, তা কি দৃষ্টিবিভ্রম নাকি ছায়া ছায়া কোনো ঝাপসা ছবি, সেটা বুঝতে পারল না। কি ভাবছিলি? গলার তাবিজ দিলি আমি তোরে সাইরে যাবো? তুমি এখন এই লিফটের ভিতরে বসে থাকো? আমি এইখানে মরছি। আমার বুকের ধন, আমার সবচেয়ে প্রিয় জিনিস আটকা পড়া মরছে। আমি কই যাবো? কিন্তু যেইখানে বাস করি না কেন, তার উপরে আমার নজর থাকবই। মৃত্যু ঘেরান আমার খুব ডর করে। কাছের মেঝের মৃত্যু ঘেরান খুব কষ্টের গো, খুব বেদনার, কলজা ছিঁড়া যায়। কিন্তু আমি চাই পৃথিবীর সবাই মরুক, মরিয়া এই দুনিয়া ভাগা হইয়া যাক। শূন্য দুনিয়াত শুধু মৃত্যুর গন্ধ বাইসা বেড়াইব। যেমন করে আমি নিজে আমার মেয়ের মৃত্যু দেখছি, আর মৃত্যুর সেনা গ্রানে অস্থির হইছি, সবাই তা ভোগ করব, সবাই। তোর শরীরে আমি এমন ভাবে ঢুকছি যে দূরে থাকলেও আমার ইচ্ছার বশমন্ত্রী তুই চলবি। লিফটের গল্পটা সাথী জেনেছে। পেছনের 2 নম্বর বিল্ডিংটা আগে যেটা সাধারণ নার্সিংহোম ছিল, সেখানে ডাক্তারি পাশ না করেই এই পেশার অবমাননা করা হয়েছে। একদল দালাল ব্যবসার উদ্দেশ্যে নার্সিংহোমটা চালাতো। হেনা ওখানকার ক্লিনার। চাকরি বাঁচাতে হেনা মুখ খোলেনি কখনো, কিন্তু নিজের মেয়ে হঠাৎ অসুস্থ হওয়ায় এই নার্সিংহোমে নিয়ে আসে বাইরের ডিউটি ডাক্তারকে দেখাবে বলে। অথচ হেনা গরিব এবং নিচু পদস্থ বলেই দালালরা হেনার মেয়েকে ভুলভাল ওষুধ দেয়। মেয়ের অবস্থা আরও খারাপ হলে হেনা বুঝতে পারে ঘটনা। একজন নার্সের পোশাক চুরি করে ডাক্তারদের লিফটে মেয়েকে ট্রলিতে করে দ্রুত পালিয়ে বেরিয়ে পড়ার ফন্দি করে। এর মধ্যে দীর্ঘদিনের তদন্তে নার্সিংহোমের অবৈধ লাইসেন্স এবং অবৈধ ডাক্তারি ব্যবসা বন্ধের সমস্ত কাগজপত্র কর্তৃপক্ষের হাতে আসে। ঝটিকা পরিদর্শনে নার্সিংহোমে সিলগালা পড়ে বন্ধ হয়ে যায়। ভাঙচুর, মারামারি, হাতাহাতি, নার্সিংহোমের সামনের জটলা, আরও নানান ঝামেলা হয়। যথারীতি ইলেকট্রিসিটি, জেনারেটর সব বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ। প্রচণ্ড সেই ঝামেলায় হেনা আর তার অসুস্থ মেয়েকে নিয়ে আটকে পড়ে ভিআইপি ডাক্তারের লিফটের ভেতরে। ঘুটঘুটে অন্ধকারে মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত্রি, মাস গড়াতে থাকে। কেউ জানতেও পারে না হেনা চোখের সামনে তার মেয়ের মৃত্যু দেখে এবং মৃত লাশ পচে ফুলে মাংস খসে যে বীভৎস গন্ধে সারা লিফট বিষাক্ত হয়ে ওঠে। সে বিষাক্ত গন্ধে হেনারও মৃত্যু হয়। হেনার ক্ষুব্ধ প্রেতাত্মা বিষাক্ত সেই গন্ধকেই মৃত্যুগন্ধ ভেবে আশ্বস্ত হয় আর মৃত্যুগন্ধের জন্য অস্থির হয়ে ওঠে। যেদিন সাথী লিফটে আটকা পড়ে, সেদিনই হেনার আত্মা সাথীর শরীরে ভর করে। পৃথিবীর আলো বাতাসে ছুটে বেড়ানোর ক্ষমতা পায়। মৃত্যুগন্ধের নেশায়
পাগল হয়ে যায়, যে গন্ধহীনার প্রেতাত্মার সাথে সাথে সাথীও অনুভব করতে পারে। কিন্তু আর কতদিন এই দুঃসহ মৃত্যু ঘ্রাণ সাথীকে দিশেহারা করে ছুটিয়ে নিয়ে বেড়াবে? আর কতদিন কাছের মানুষের মৃত্যু ঘ্রাণে বন্ধ দরজার ভেতরে মিশরে কাঁদবে সাথী? সময় তো অনেক পেরুলো, তবু চারপাশে মৃত্যু কেন কমে না? তবে কি জোয়ার ভাটার মতো জন্ম মৃত্যু অন্ধকার থেকে আলো, আবার আলো থেকে অন্ধকারের পালা বদল করছে? যা সত্য, তুই যা দূর হ আমার সামনে থেকে। গেরানটা বাড়তাছে, কেডাছে আবার মরবো। দে দে, সব আতরের শিশিগুলান ঢাইলা দে, ডাল, আরো ডাল। কোনো লাভ নাই, মৃত্যুর জ্ঞান চাপাইয়া দেওয়ার মতো আতর এই দুনিয়াত নাই। ও মা, ট্রাং থেকে গেরান আইতাছে না? এত কড়া গেরান কেন আইতাছে? ট্রাঙ্কের সব পুতুল না ফুইরা দিছি কবে? কেরাই মরবো তাইলে? তার নিজের শরীর থাইকা এই জ্ঞান আইতাছে। হাতটা নাকের কাছে নে একবার, দেখ কেমন বুরবুর কইরা মৃত্যুর জ্ঞান আসতাছে। কি কস? আমার শরীরে মৃত্যুর গেরান? আমি কি তাইলে মরে যাবো? ওরে কই কি? বয়সের হিসাব নাই তোর? দুনিয়াটা কি তোর একার জন্যে? মরবি না? তুই কি চিরদিন বাঁচতে পারবি? না না, আমি আর মরবো কে? আমার কি ওসব বিসুখ আছে? বয়স বা কত হয়েছে? চুলে পাক ধরছে কেবল সেই দিন, একটা দাঁতও পড়ে নাই। আমি আরো বাঁচতে চাই। আর আর কই কই আমার হাতের শিশুগুলান কই? মৃত্যুর ঘেরান যেন আমার নাকে না লাগে, তার জন্য এত এত আতরের শিশি আমি টেরাঙ্কে থুইয়া দিছি। আমি সব দিব শৈলে, আমি সব দিব, সব দিব। কোনো লাভ নাই। ফকিরের তাবিজের জোরে আমার এই শরীরের খাঁচার থেকে দূর সরাইতে পারছস, কিন্তু এমন কোনো তাবিজ তোর কাছে নাই যার জোরে মরণ রে দূরে সরাইতে পারবি। নিজের মৃত্যুর জ্ঞান প্রাণ বইরা অনুভব কর। আমি আর কোনো গ্রান পাইতাছি না। এই যে এই তো এই তো আমার সব সব আতরের শিশির গ্রান। মরণ রে তো ডরাস। তুই যা, যা, আমি তোকে এখান থেকে যা। আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এত তাড়াতাড়ি আমি দুনিয়া ছাড়তে চাই না। সত্যি সত্যি সাথী তার নিজের মৃত্যুঘ্রাণ পেয়েছিল কিনা সে কথা সে কাউকে বলে যেতে পারেনি, কারণ বয়সের ভারে তাকে মৃত্যুর স্বাদ পেতেই হলো। কিন্তু যে রহস্যময় মৃত্যুঘ্রাণ সাথীকে অস্থির উতলা করে রাখত বা উপেক্ষা করার বৃথা চেষ্টার দাবিতে সে যে কড়া গন্ধের অসংখ্য আতর ব্যবহার করত, সেসবের কোনো মূল্য সময় তাকে দিয়েছে কি? যে রহস্যময় গোলকধাঁধার আষ্টে পৃষ্ঠে আমরা মৃত্যুর এত কাছে প্রতিদিন পৌঁছে যাচ্ছি, সে গোলকধাঁধার কোনো অলৌকিক ঘ্রাণ কি সত্যি আমরা পাই, নাকি মৃত্যুঘ্রাণের ব্যাপারটা আমরা খুব সাবধানে দূরে সরিয়ে রাখি ভয়ে? সাথী কেন কিভাবে মৃত্যুঘ্রাণের গল্পে সবাইকে জড়িয়েছিল তার সঠিক কারণ আমাদের কারোই জানা নেই। তবে মৃত্যুঘ্রাণ আমাদের সকলের জন্যই ভয়ানক কারণ। এই মৃত্যুঘ্রাণের পরিণতি হচ্ছে পৃথিবীর সঙ্গে চিরবিচ্ছেদ, কুয়াশার মতো ধোঁয়াটে ধূসর জগতের তীব্র কোনো আহ্বান।
যদি একা হেঁটে যাও নির্জন পথে পেছনে